সাফওয়ান আর সাউদার প্রথম বিবাহ বার্ষিকীর দিন সাফওয়ান একটা বাইক কিনে সাউদাকে সারপ্রাইজ দিয়েছিল। রাত 12টায় তারা বাইকে করে ঘুরতে বের হয়েছিল। প্রেমের 1 বছর আর বিয়ের 1 বছর, মোট 2 বছরের সম্পর্ক তাদের কখনোই এমনভাবে রাত বের হওয়া হয়নি। সাফওয়ান তার চাকরি খোঁজা নিয়ে ব্যস্ত ছিল, আর সাউদার যাওয়ার ইচ্ছে থাকলেও সাফওয়ানের উপর কখনোই প্রেশার দিত না। সেদিন সাফওয়ানই সাউদাকে নিজে থেকে বলেছিল রাতের ঢাকা ঘুরে দেখার। সাউদা কি আর তা প্রত্যাখ্যান করে? সেও এক বাক্যে রাজি হয়ে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা হাইওয়েতে ওঠে। প্ল্যান ছিল আজ সারা রাত এদিক সেদিক ঘুরে ভোরে বাসায় ফিরবে, কিন্তু রাত 2টোর দিকে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। দুজনে ভালোই আহত হয়। কিছুটা দূরে একটা চায়ের টং খোলা ছিল এবং সেখানে থাকা কিছু লোকের কারণে সে যাত্রায় তারা বেঁচে যায়। ওই ঘটনার পর তারা দুজন এত বছরের সংসার জীবনে আর কখনোই নিজেদের বিবাহবার্ষিকী পালন করেনি। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের কারণে সাফওয়ানের কিছু ইন্টারনাল প্রবলেম দেখা দেয়। তার বাবা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায়। আর এই সবই ধরা পড়ে যখন ডক্টর জয়া তাদের দুজনকে কিছু টেস্ট করায় তখন। তাদের টেস্টের রিপোর্ট দেওয়ার একদিন আগেই সাউদা রিপোর্টগুলো কালেক্ট করে ডক্টর জয়ার কাছে একা একাই আসে। ডক্টর জয়া যখন সাউদাকে সাফওয়ানের হেলথ প্রবলেমগুলোর কথা বলে, তখন সাউদা 2 ঘন্টার মতো অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর সাউদা ডাক্তার জয়ার পায়ে ধরে অনুরোধ করেছিল সাফওয়ানকে এইসব না জানাতে। সাউদা জানে সাফওয়ান বাচ্চা কতটা ভালোবাসে। ছোট্ট কোনো বাচ্চাকে দেখলেই সে নিজেও বাচ্চা হয়ে যায়, তার সাথে দুষ্টুমি করতে থাকে। সাফওয়ান তাকে বিয়ের পর প্রায়ই বলতো, সাউদা, আমরা কোনো ফ্যামিলি প্ল্যানিং করব না। আল্লাহ যতগুলো বাচ্চা দেবেন আমরা খুশি মনে তা কবুল করব। সেই বাচ্চা পাগল সাফওয়ান যদি শুনে তার সমস্যার জন্য সাউদা মা হতে পারবে না, তাহলে সে বিনা বাক্যে সাউদাকে ছেড়ে দিতে পারে। এছাড়া সাফওয়ান নিজেও ভীষণ কষ্ট প্লাস ভেঙে পড়বে। সাউদা কিভাবে সাফওয়ানকে এতটা কষ্টে দেখবে? সে সাফওয়ানকে এতটাই ভালোবাসে যে সাফওয়ানের জন্য নিজের মা হওয়ার সুখটা বিসর্জন দিয়েছিল। এর মধ্যে ডাক্তার জয়া সাউদাকে অবশ্য একটা আশার আলো দেখিয়েছিল। সে সাউদাকে বলেছিল সাফওয়ান যদি রেগুলার মেডিসিন ও ট্রিটমেন্ট করায় তাহলে তারা বাবা মা হতে পারবে। এই কথা শুনে একটু সাহস পায় মনে মনে। তারপর টানা 2 বছর সাফওয়ান ও সে মেডিসিন প্লাস ট্রিটমেন্ট নেয়। 2 বছরেও যখন আশানুরূপ ফল পাচ্ছিল না, তখন সাফওয়ান বলে আর কোনো ট্রিটমেন্ট করাবে না। কিন্তু সাউদা হাল ছাড়ে না। সে সাফওয়ানকে কোনো না কোনোভাবে মেডিসিনগুলো দিত। লাস্ট 1 বছর আগে সাফওয়ানের সমস্যা কিছুটা নির্মূল হলে ডক্টর জয়া তাদের আবার চেষ্টা করতে বলেন। ফাইনালি আল্লাহর রহমতে 3 মাস আগে সাউদার প্রেগনেন্ট হওয়ার লক্ষণগুলো দেখা দিলে সে তাড়াতাড়ি ডাক্তার জয়ার সাথে দেখা করে সব জানায়। ডাক্তার জয়া আবার প্রেগন্যান্সি টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। সাউদা সেদিন অনেক কেঁদেছিল। তারপর একটু শান্ত হলে ডাক্তার জয়াকে বলে সাফওয়ানকে এখনই না জানাতে। সামনেই সাফওয়ানের জন্মদিন, ওই দিন সারপ্রাইজ দেবে বলে জানায়। এতক্ষণ এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করে ডক্টর জয়া। কথাগুলো শেষ করে ডাক্তার তার সামনে রাখা গ্লাস থেকে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেয়। তার এইসব কথা এক ধ্যানে শুনছিলেন সাফওয়ান এবং আদিল। ডাক্তার জয়ার কথা শেষ হওয়ার পর তারা দুজন কিছুক্ষণ থম মেরে বসে থাকে। হঠাৎই সাফওয়ান নিজের চেয়ার ছেড়ে উঠে যায় আর পাগলের মতো হাসতে থাকে। উপস্থিত বাকি দুজনেই বুঝতে পারে সাফওয়ান অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে গিয়েছে। ডাক্তার জয়া নিজে থেকেই বলেন, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি মিস্টার জুয়াহের, কিন্তু আপনাকে এখন স্ট্রং থাকতে হবে আপনার বউ বাচ্চাকে খুঁজে বের করার জন্য। সাফওয়ান হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে সেভাবেই বলে, কি বলছেন ডাক্তার আপনি? আমার কষ্ট হবে কেন? আমার কোনো কষ্ট নেই। ভালোই হয়েছে সাউদা আমাকে ছেড়ে চলে গেছে। এই সম্পর্কের শুরু থেকে শুধু ওই এফোর্ট দিয়ে আজ এই পর্যন্ত এনেছিল। আমি শুধু ওকে ইউজই করে আসলাম এতদিন। প্রথমে ওপর ওপর ভালোবাসা, ওর দেওয়া অনুপ্রেরণা
আর আজ ওর সেলফ রেসপেক্টকে ইউজ করে ওকে প্রচন্ড আঘাত করলাম। ওকে আমার জীবন থেকে চলে যেতে বাধ্য করলাম। না, ও একদম ঠিকই করেছে আমাকে ছেড়ে গিয়ে। আমি আর ওকে খুঁজবো না আমার লাইফে ফিরে আসার জন্য। এই মিস্টার আদিল, আপনার চার্জ আমি পেমেন্ট করে দেব। আপনিও আর খুঁজবেন না। আমি ওকে ডিজার্ভই করি না। আমি জানি ও একজন স্ট্রং মেয়ে। নিজেকে আর আমাদের বাচ্চাকে, সরি আমার না, শুধু ওর বাচ্চা, ওর বাচ্চাকে ও ঠিকই সামলে নেবে। মানুষের মতো মানুষ করবে, আমি জানি এইটা। আমি জানি। কথাটা বলতে বলতে সাফওয়ান ডাক্তার জয়ার চেম্বার থেকে বের হয়ে যায়। পেছনে রেখে যায় তার প্রখর কষ্টের সাক্ষী দুজন ব্যক্তিকে। রাত ২টো বেজে গেছে, সাফওয়ান এখনো বাসায় আসেনি। তার মা চিন্তায় পাগল হওয়ার দশা হয়েছে। প্রথমে মেয়ের মতো ছেলেরা বউটা হারালো, এখন আবার ছেলেটার খোঁজ পাচ্ছে না আজ সারাটা দিন। আরো আধা ঘন্টা পর সাফওয়ান আসে বাসায়। তার মা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে সে দেখে চোখের সামনে ছেলের ক্লান্ত পরিশ্রান্ত মুখটা দেখতে পায়। আজ বহু বছর পর আবার ছেলের এই অগোছালো ক্লান্ত মুখশ্রীটা দেখলেন সাফওয়ানকে। তার মা বললেন, মুখ হাত ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সাফওয়ান বলে, আমার ক্ষুধা নেই মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। কথাটা বলে সাফওয়ান নিজের রুমে চলে যায়। রুমে ঢুকতেই বেডের পেছনের দেয়ালের উপর চোখ পড়ে। বড় করে বাঁধানো তার আর সাউদার বিয়ের ছবি। এই ছবিটা যতবার দেখে ততবারই প্রশান্তিতে বুকটা ভরে যায় সাফওয়ানের। ছবি থেকে চোখ সরিয়ে পুরো রুমটায় একবার চোখ বুলায় সাফওয়ান। আজ ২ মাস হয়ে গেল সাউদা তাকে ছেড়ে গেছে। না, সে ভুল ভাবছে। সাউদা তো তাকে ছেড়ে যায়নি। সাফওয়ান নিজে বাধ্য হয়েছে সাউদাকে চলে যেতে। এসব কথা ভেবেই তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। টলমলে পায়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখতে পায় তার মা খাবার নিয়ে বসে আছে। সে তার মাকে বলে, মা বললাম তো ক্ষুধা নেই, জোর করো না প্লিজ, আমি কিন্তু খাইনি। তুই এখনো খাসনি বলে, তুই না খেলে আমিও খাবো না কিন্তু। মায়ের জেদের কাছে পরাজিত হয়ে সাফওয়ান খাওয়া শুরু করলো। নিজে খাচ্ছে, সাথে মাকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ হলে তার মা বলে, ঘুমিয়ে পড় বাবা, নিজেকে একটু রেস্ট দে। সাউদা ঠিক ফিরে আসবে দেখিস, ও তোকে ছাড়া থাকতেই পারবে না। অভিমান হয়েছে তো তাই আসতে দেরি করছে। সাফওয়ানের চুলগুলো হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলে তার মা। সাফওয়ান কিছুই বলে না। তার মা চলে গেলে সে আস্তে করে উঠে দরজাটা লাগিয়ে দেয়। তারপর চলে যায় কাবার্ডের কাছে। সেখানে থেকে বের করে আনে তার ডায়েরিটা। সাউদার দেওয়া সেই ডায়েরিটা। টেবিল থেকে একটা কলম নেয়, তারপর ডায়েরিটা হাতে করে চলে যায় ব্যালকনিতে। চাঁদনি রাত আজ। চাঁদ তার সমস্ত মহিমা দিয়ে আলোকিত করে তুলছে রাতটাকে। ব্যালকনিতে দোলনা থাকা সত্ত্বেও সে ফ্লোরে বসে পড়ে এক পা ভাঁজ করে। তারপর ডায়েরিটা খুলে আগের লেখাগুলো পড়ে। বেশ কিছু সময় নিয়ে যতই পড়ছে ততই ভালো লাগায় ছেড়ে যাচ্ছে অন্তরটা। বিয়ের আগের টুকটাক অনুভূতি আর বিয়ের পর তাদের সংসার জীবনের কথাই লেখা আছে ডায়েরিটায়। লেখাগুলো পড়া হয়ে গেলে সে একটা ফাঁকা পেজে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলো লিখতে থাকে সংক্ষেপে। ডায়েরিটা এমন একটা জিনিস যা আমাদেরকে অতীতে নিয়ে যেতে পারে। আমরা যখন পুরোনো কথাগুলো ডায়েরি থেকে পড়ি, তখন সেই স্মৃতিগুলোই মনে হয় আমাদের চোখের পর্দায় এক এক করে ভেসে বেড়াচ্ছে। সাফওয়ান ডায়েরিতে লেখে, ভালোবাসা আমার, ভীষণ অভিমান হয়েছে আমার উপর। মাথা ঠিক ছিল না তো জান, না হলে তোমার সাফওয়ান কি কখনো এমন করেছে? তুমিই বলো। করেনি তো। একবার করে ফেলেছি, তাই এত বড় শাস্তি দিলে? নিজেকে তো আমার জীবন থেকে সরিয়ে নিলে, যে আসছে তাকেও সাথে করে নিয়ে গেলে। তার মুখের দিকে তাকিয়ে একটা সুযোগ দিতে কি পারতে না? আমি বুঝতে পারছি আমি তোমায় কতটা আঘাত করেছি। আমি তো আমার সাউদাকে চিনি। আমি তো বুঝতে পারছি আমার দেওয়া প্রথম আঘাতটা তোমার কোথায় লেগেছে। আমার আঘাতটা যে তোমার আত্মসম্মানের উপর লেগেছে, আর তোমার আত্মসম্মান যে কতটা প্রখর সেটাও আমি জানি। তাই তো আমাকে ছেড়ে গেলে। ধুরু, কি বলছি, আমি নিজেই তো তোমাকে ছেড়ে যেতে বললাম। এখানে তোমার কোনো দোষ নেই। আজ যেই কষ্টগুলো পাচ্ছি সে সবগুলোই আমার নিজের অর্জন করা। শুধু শুধু তোমাকে দোষারোপ করছি।
যেখানেই থাকো নিজের এবং যে আসছে তার খেয়াল রেখো। জীবনে যদি মনে হয় এই অপরাধীর কাছে ফিরে এসে তাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত, তাহলে প্লিজ ফিরে এসো। এর জন্য আমার যদি তোমার পায়ে ধরে মাফও চাইতে হয়, আমি চাইবো। এটা আমার লজ্জিত করবে না, বরং আনন্দ দেবে। চোখে ভিড় করা অশ্রুদের জন্য সাফওয়ান আর লিখতে পারে না। ডায়েরিটা খোলা রেখেই ফ্লোরে রেখে দেয়। তারপর রূপার মতো দেখতে সেই চাঁদটার দিকে তাকিয়ে নিজের অশ্রুগুলো মুক্ত করে দেয়। কত সব স্মৃতি যে তার দৃশ্য পটে ভেসে উঠেছে তা বলে শেষ করা যাবে না। এই চাঁদনি রাতে যে আর সাউদা রাত জেগে চাঁদ দেখতো আর গল্প করত, অনেক সময় লং ড্রাইভেও যেত। যদিও সাউদা ঘোরাঘুরি থেকে বেশি পছন্দ করত সাফওয়ানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখা। চাঁদ দেখতে দেখতে যখন সাউদা তার কাঁধেই ঘুমিয়ে পড়ত, তখন সাফওয়ান যত্ন করে তাকে আগলে নিত নিজের বুক পিঞ্জরায়। কোলে তুলে নিয়ে শুইয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পুনরায় টেনে নিত নিজের বুকে। আজও চাঁদ উঠেছে আকাশে, নিজেকে বিলীন করে আলো ছড়িয়ে দিচ্ছে ধরণীকে। কিন্তু আজ আর তার ভালোবাসার মানুষটি তার পাশে নেই। নেই তার সেই খুনসুটি দুষ্টুমি ভরা কথাগুলো, তার কাঁধে মাথা রাখা সেই প্রিয় মানুষটা যে আজ তার সাথে অভিমান করে হারিয়ে গেছে অজানায়। সাফওয়ান জানে না তার আর কোনো সৌভাগ্য হবে কিনা সেই দিনগুলো ফিরে পাওয়ার, কিন্তু সে মনে প্রাণে একটাই দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতীতের মতো এইবারও সাউদাকে পুনরায় তাকে দেন। এইসব কিছু ভাবতে ভাবতেই সাফওয়ানের চোখ লেগে যায়। রাস্তায় চলা কিছু যানবাহনের টুংটাং আওয়াজে তার ঘুম ভাঙে। আশেপাশে নজর বুলালে সে বহু পরে কাল রাতে সে ব্যালকনিতে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। মায়ের ডাক কানে আসলে সে বসা থেকে উঠতে গেলে নজর যায় খোলা ডায়েরিটার দিকে। লেখাগুলো সাউদার হাতে লাগছে বলে ডায়েরিটা হাতে তুলে নেয় পড়ার উদ্দেশ্যে। প্রথম থেকে পড়ে যখন শেষের দিকে আসে, সেখানকার লেখাগুলো দেখে সে চমকে যায়। মানে কি ভাই, তার জীবনে পুনরায় বসন্ত এসেছে মনে? সে সাউদা ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকানোর কথা ভাবতেও পারে না কখনো। তাহলে সাউদা এসব কি লিখে গেছে? হুড়মুড়িয়ে বসা থেকে উঠতে গেলে ডায়েরিটা তার হাত থেকে পড়ে যায়। ডায়েরিটা পড়ে গেলে সেটার ভেতর থেকে কয়েকটা ছবি বের হয়। সাফওয়ান ডায়েরি ও ছবিগুলো নিচ থেকে তুলে নেয়। ছবিগুলোর দিকে যখন তার নজর পড়ে, তার মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়েছে। এইগুলো কিভাবে সম্ভব?